বাবা যখন শহীদ হন তখন আমার বয়স ছিল, আমি তো ছোটই ছিলাম, ক্লাস 6-এ পড়তাম। তো হ্যাঁ, বাবার সাথে অনেক সুন্দর স্মৃতি আছে। আমার বাবা খুব ক্রিয়েটিভ একজন মানুষ ছিলেন। তিনি ফটোগ্রাফি করতেন, তিনি লেখালেখি করতেন, তিনি ছবি আঁকতে পারতেন না, তারপরেও ছবি আঁকতেন, মানে আমাদেরকে আঁকাতে উৎসাহিত করতেন, গান গাওয়ার চেষ্টা করতেন, যেহেতু গান গাইতে পারতেন, আমার বোনরা সুন্দর গান গাইতেন। তো বাবার এই সমস্ত ক্রিয়েটিভ কর্মকাণ্ডের কারণেই হয়তো আমরা লেখক শিল্পী এসে হয়েছে। আমি আসলে একজন কার্টুনিস্ট, লেখালেখি করি কারণ আমার বড় দুই ভাই লিখে, আমার বোনরাও লিখে, সেই কারণে হয়তো বা একটু লেখালেখিও করি মাঝে মধ্যে, বিশেষ করে রম্য নিয়ে লিখি, কিন্তু বেসিক্যালি আমি প্রফেশনালি আমি কার্টুনিস্ট। এগুলি আসলে বাবার কাছ থেকে পেয়েছি বলবো আমি, আমার ভাইদের কাছ থেকে পেয়েছি। কারণ আমার বাবা, আগেই বললাম, বাবা খুব ক্রিয়েটিভ মানুষ ছিলেন। তিনি সবসময় নানা রকম প্রতিযোগিতার আয়োজন করতেন, পাড়ার ছেলেদের নিয়ে, আমাদের নিয়ে, ভাই বোনদের নিয়ে, আজকে ছবি আঁকা হবে, দেখি কে ভালো ছবি আঁকে, সেগুলির প্রদর্শনী হতো। আবার লেখালেখির একটা প্রতিযোগিতাও ছিল, সবাইকে গল্প লিখে জমা দিতে হবে। এমন না যে শুধু যে আমাদের বাসার ভাই বোনরাই জমা দিয়েছে, বাইরের পাড়ার ছেলেমেয়েরাও জমা দিত, সেগুলির আবার পুরস্কারও ছিল ছোটোখাটো। এই সমস্ত কারণেই আর কি হয়তো আমরা কেউ লেখক হয়েছি, কেউ কার্টুনিস্ট হয়েছি। 71 আমার বাবা ছিলেন সাব ডিভিশনাল পুলিশ অফিসার পিরোজপুরের, বরিশালের পিরোজপুরের। তো ওই 5th মেতে পাকিস্তানি আর্মিরা আসলো, ওই দিনই বাবাকে তারা ধরে ফেললো আর কি, ধরে তারা বলেশ্বর নদীতে গুলি করে হত্যা করলো। সেটার দায়িত্বে ছিল সম্ভবত ক্যাপ্টেন আতিফ রশিদ নামে, সরি ক্যাপ্টেন আর কর্নেল, তার দায়িত্বে এটা হয়েছে, কাজটা হয়েছে। আমার বাবার অপরাধ ছিল, তিনি তো সবসময় স্বাধীনতার সপক্ষেই ছিলেন, অবশ্যই সারা বাংলাদেশই স্বাধীনতার সপক্ষে ছিল। তিনি মেবি অনেক অস্ত্র তিনি মুক্তিযোদ্ধাদের মধ্যে দিয়েছিলেন, এটাই বোধহয় তার অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এবং স্বাধীনতার পরে আমার মা তার বিরুদ্ধে মামলা করেন কর্নেল আতিফ রশিদের বিরুদ্ধে। সেই সম্পর্কে বিস্তারিত আছে। আমার বড় বোন একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে আমার দুঃখী বাবা। তার মনে হয়েছে যে আমার বাবা খুবই দুঃখী একজন মানুষ, কারণ তিনি সাহিত্য নিয়ে এত কিছু করেছেন, এত মানে লেখালেখি করেছেন, কিন্তু তার ছেলেরা যে দেশের সেরা লেখক হয়েছে এরা জেনে যেতে পারেননি। এই সেন্সেও সে একটা বই লিখেছে। তো ওইখানে কিন্তু বিস্তারিত আছে বিষয়টা। মামলা তো আসলে আলটিমেটলি সেই মামলা তো অফিসিয়ালি মামলা করা হয়েছে, কিন্তু তারপরে এটা মনে হয় না কিছু রেজাল্ট হয়েছে, কারণ যুদ্ধবিরোধী যারা বেশিরভাগই তো মুক্তি পেয়ে চলে গেছে, ব্যাক করছে, তাই না? এরকমই তো হয়েছে। হ্যাঁ, ওটা খুবই দুঃসময় গিয়েছে আমাদের, কারণ আমাদের তখন নিয়ম ছিল কি, পাকিস্তান আর্মিরা তখন হাই অফিসিয়াল মানে সরকারি কর্মকর্তাদের, যখন বাবাকে শুধু পুলিশের প্রধান ছিলেন পিরোজপুর শহরে, তাকে হত্যা করে, নিয়মিত অফিসারকে হত্যা করার পরে তার বাড়ি লুট করে ফেলা হতো। তা আমরা ঘটনাচক্রে ওই বাড়িতে ছিলাম 9 দিন। তো ওই বাড়িটা পুরো লুট করা হইলো আর কি, পুরো আমাদের কিছুই ছিল না, সমস্ত বাড়ি আমাদের লুট হয়ে গেছে। তারপরে আমরা পালিয়ে গেলাম, একটা গ্রামে ছিলাম, গোয়ারাখা গ্রামে। সেই সময় আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে পালিয়ে বেড়াতাম আর, কারণ একটা হুলিয়ার মতো ছিল যে এরা যেন এই এসডিপির ফ্যামিলি যেন আশেপাশে না থাকে, এরকম একটা ব্যাপার ছিল। আমাদেরকে অনেকে জানাইছে যে আপনারা এখান থেকে চলে যান। তো সেই কারণে আমরা তখন মোটামুটি পালিয়ে বেড়াইছি আর কি। গোয়ারাখায় ছিলাম কিছুদিন কলাখালিতে ছিলাম, মানে অনেকে আশ্রয় দিয়েছে, আবার অনেকে ভয় পেয়েছে আশ্রয় দিতে। প্রথম যে বাসাটায় ছিলাম তারা আমাদেরকে মানে ক্ষমাই চেয়েছে যে আপনাদেরকে রাখতে পারছি না। তা খুবই একটা দুঃসহ সময় গেছে আর কি। তো পালিয়ে আলটিমেটলি আমরা, তখন তো রাস্তাঘাটও ছিল না, বহু কষ্ট করে আমরা চলে গেছিলাম আমার নানা বাড়িতে, ওখানেই ছিলাম পরে বাকি সময়টা। স্বাধীনতার পরে আমরা আসলে ঢাকায় চলে আসি, মানে তখন কিছুই ছিল না। বড় দুই ভাই তারা তো ভালো স্টুডেন্ট ছিল, তারা স্কলারশিপ পেত। মেজো ভাই তো নানা রকম কর্মকাণ্ড করতো, সে কার্টুন রাখতো, সে টিভিতে রেডিওতে টক শো করতো, ওগুলিতে কিছু টাকা পয়সা মানে পাইতো, ওইগুলিতে খুব জোড়াতলি করে চলতো আর কি। আমার মা বোধহয় কিছু সেলাইয়ের কাজ করতেন, কষ্ট করে আমরা চলতাম আর কি। তারপরে আস্তে আস্তে বড় ভাই ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি পাইলো, তখন আমাদের লাইফটা একটু সেটেল হইল। না, তারা সফল হবে কেন? তারা তো পরাজিত হয়েই তারা চলে গেছে। আমি তো এইভাবেই দেখি, তাই না? তাদের তো সফল হওয়ার কোনো কারণ দেখি না। কিছু মুষ্টিমেয় লোক হয়তো আছে যারা এটাকে পুঁজি করে আগাতে চায়, কিন্তু সেটা তো সম্ভব না, তাই না? আমাদের বেশিরভাগ মানুষই তো মুক্তিগামী মানুষ। আমরা তো এটা বুঝি আসলে কী হয়েছিল। ইতিহাসটা তো এখনকার ছেলেমেয়েরা তো অনেক স্মার্ট, তারা তো তাদের কাছে সব কিছুই আছে, গুগল আছে, সব কিছুই আছে, বহু টেকনোলজি এখন তাদের হাতে, তারা যেটা ইচ্ছে সেটাই জানতে পারতেছে, কাজে এটা তো ওপেন।
আর আমার ধারণা এটা আমরা আস্তে আস্তে পজিটিভ দিকেই যাবে। অনেকে হয়তো চেষ্টা করবে, সবসময় কিছু না কিছু ষড়যন্ত্রকারী থাকে, তো সেটা মনে হয় না এরা কিছু সুবিধা করতে পারবে আদৌ। এত বুদ্ধিজীবীদের তারা হত্যা করছে, এত দামি দামি মানুষকে তারা হত্যা করছে, এটার একটা ঘাটতি তো থাকবেই, থাকারই কথা। তারপরেও আমরা আস্তে আস্তে তো ওভারকাম করতেছি, তাই না? নতুন নতুন বুদ্ধিজীবী তৈরি হচ্ছে, অনেক মেধাবী মানুষ তৈরি হচ্ছেন। কাজে এটা তো সব কিছুই তো, কোনো কিছুই তো আর অপূর্ণ থাকে না, সব কিছুই তো পরিপূর্ণ হয়ে যায়, তাই না? কিন্তু তাদের তাদের আত্মত্যাগ, তাদের যে মানে আমাদের যে লসটা, সেটা তো আর আমরা ফিরে পাবো না। সেটা তো কিছু তো মাঝে মাঝে আমরা দেখি, কিন্তু এগুলিকে আমি আমি পার্সোনালি কোনো গুরুত্ব দিই, এগুলির কোনো গুরুত্ব দেওয়ার অর্থ হয় না। এগুলি গুরুত্ব দিলে এটা আরও প্রশ্রয় পাবে, এগুলি গুরুত্ব দেওয়ার দরকারই নাই। আমাদের মাস পিপল তো আমরা এটার সপক্ষে, তাই না? আমাদের ছেলেমেয়েরা কিংবা আধুনিক তরুণ তরুণীরা এরা তো জানে অনেক কিছু। কাজে আমার মনে হয় না এগুলিকে গুরুত্ব দেওয়ার কিছু আছে। আমি অন্তত গুরুত্ব দিই না। কিছু অ্যাক্টিভিটিস থাকবেই, সব দেশেই কিছু না কিছু আছে। যেমন ওই যে আমেরিকায় ক্লুক্লেক্স ক্ল্যান নাকি আবার আত্মপ্রকাশ করছে, কিছু কিছু জিনিস কিন্তু আবার, যেমন জার্মানিতেও এরকম একটা ঘটনা ঘটছে। তাদের যে ফ্যাসিস্টরা কেউ কেউ আগানে মানে হিটলারপন্থীরা একটু আগে আসার চেষ্টা করতেছে, মাঝে মাঝে মিছিল টিছিল করে, এরকম অনেক ঘটনা কিন্তু হচ্ছে। কাজে এগুলিকে গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমার বাবা তো প্রায় বলতেন, যখন যুদ্ধের সময়টা, বাবা আমার বোনের বইটাতে আছে, বাবা বলতেন যে দেশ স্বাধীন হলে আমি বিনা বেতনে চাকরি করবো দেশের জন্য আর কি, একটা নতুন দেশের জন্য। মানে আবেগটা এত প্রবল ছিল তাদের। তো ন্যাচারালি বাবা যেটা বেশি স্বপ্নটা দেখছেন, আমরা সেই স্বপ্ন তো দিকেই তো যাচ্ছি, তাই না? আমরা সেই স্বপ্নটাই আমরা ধারণ করতে চাই। আমরা কেন, সব বুদ্ধিজীবীর সন্তানরাই এটা চায়। এবং আমার মনে হয় আস্তে আস্তে আমরা ওই দিকেই যাচ্ছি। হয়তো 50 বছর হয়ে গেছে, আরেকটু সময় হয়তো লাগবে। কারণ আমি দেখেছি পৃথিবীর অনেক আধুনিক দেশ, তারা কিন্তু আরও সময় লাগছে। আরও সুন্দর করে আয়োজন হওয়া, প্রতিবারই হওয়া উচিত। কারণ আমাদের এত এত বড় সব, আবার এত দামি দামি বুদ্ধিজীবীরা চলে গেছেন ওই দিনটাতে, তাদেরকে তো স্মরণ করতেই হবে, তাই না? এটা তো আবেগের জায়গা। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কাদেরকে হারাইছি। এটার জন্য তো অবশ্যই আরও, আমার তো মনে হয় আরও জোরেশোরে পালন করা উচিত। সব চ্যানেলে এটা নিয়ে প্রোগ্রাম হয়, বইগুলি আলাদা পত্রিকাগুলি ক্রোড়পত্র বের করে, তো আমার তো মনে হয় ভালোই হচ্ছে। আর যারা পারিবারিকভাবেও আমরা হয়তো বা কিছুটা নিজেরা সময়ের আয়োজন করি, সেটা আমাদের ব্যক্তিগত আয়োজন, সেটাও থাকে। কাজে আমি তো স্যাটিসফাইড। আমাদের সব কিছু তো একটু ঢাকা কেন্দ্রিক, এটা তো ন্যাচারাল। কিন্তু বাইরেও হয়, কিন্তু বেশ ভালোভাবেই হয়। অনেক জায়গায় হয়তো হয় না, কিন্তু অনেক জায়গায় আবার মানে ঢাকার থেকেও সুন্দর করে হয়, এটাও আমি দেখেছি। নিউজে এরকম দেখা গেছে অমুক জায়গায় খুব সিরিয়াসলি হয়েছে। আসলে সব জায়গায় তো ধরেন কিছু ক্রিয়েটিভ মানুষ আছে, তাই না? সব জায়গায় কিছু ক্রিয়েটিভ মানুষ আছে, তারা ব্যাপারগুলি সুন্দর করে আয়োজন করতে পারে আর কি, করেও। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ অবশ্যই একটা বিশেষ জায়গা, সেটা তো আরও অফিসিয়ালি সংরক্ষণ করা উচিত। এটা আমাদের আসলে আমাদের দেশে আমি যেটা ফিল করি, কোনো একটা ভালো স্থাপনার একটা ফলো আপ থাকতে হয়, যে জায়গাটা আমরা তৈরি করছি, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, তাই না? আমি বাইরে তো কয়েকটা দেশে গিয়েছি, ওখানে দেখেছি বড় বড় স্থাপনাগুলি, এটা একটা রক্ষণাবেক্ষণের একটা দায়িত্ব আছে, তাই না? আমরা কিন্তু এটা করি না, আমরা একটা জিনিস তৈরি করলাম, তারপরে ছেড়ে দিলাম আল্লাহর রাস্তে। এভাবে হবে না। মানে এটা সবসময় একটা বড় প্রতিষ্ঠানের একটা ফলো আপটা থাকতে হবে, এটা রক্ষণাবেক্ষণ থাকতে হবে। না, ওইভাবে আক্ষেপ নাই যে এটা কেন হইলো না, হাউতাস করার ব্যাপার। আমি হাউতাসে বিশ্বাসী না। আমার যে প্রফেশন, আমি সবসময় ফানি করি, আমি ওটাতে বিশ্বাসী না। তবে হ্যাঁ, শুধু বুদ্ধিজীবীর বেলায় না, আমাদের সব বড় বড় অনেক যত স্থাপত্যগুলি আছে, যেগুলি বিখ্যাত স্থাপত্য, ওগুলির একটা সবসময় একটা ফলো আপ বা একটা একটা রক্ষণাবেক্ষণের একটা জায়গা থাকা দরকার। যে আমি সবসময় যেতে চাই, শুধু ওই 14 তারিখে কেন যাব? আমি সময় পেলে একটু ঘুরলাম, ওখানে গেলাম, ওখানে একটু বইপত্র কিনলাম, এরকম হওয়া উচিত। এই প্রশ্নটা মেলা আসলে সবাই করে, আমাকেও করে, অনেককেই করে, যে বইগুলি এত বই বেরোচ্ছে, এটা কি মানসম্মত হচ্ছে কিনা। তো ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা আসলে কি, আমার যদি ইচ্ছা করে আমি লিখতেই পারি, তাই না? আমি যদি ভালো লিখে আমি টিকে থাকবো না, হারাই যাবে। বিষয় তো এটাই, খুব সিম্পল। আর সবগুলি প্রকাশকের, যারা বই প্রকাশ করেন, তাদের মোটামুটি বেশিরভাগ বড় প্রকাশনের তাদের একটা কমিটি আছে। তারা একটা পাণ্ডুলিপি পাওয়ার পরে তাদের হাতে দেয়, ওনারা পড়ে দেখে যে হ্যাঁ বইটা ভালো, এটা করতে পারেন, এরকম একটা কমিটি কিন্তু আছে। তো আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি, সবাই কিন্তু, মানুষের ভিতরে একটা সৃজনশীলতা তো আছেই, তাই না? হয়তো
ভালো লিখি, কেউ কেউ খারাপ লিখি। যেমন ওই যে আপনি দেখবেন যে রাস্তাঘাটে কিন্তু কবিতা বিক্রি হয়, 2 টাকা দাম, এখন বোধহয় দাম বাড়ছে 5 টাকা। কোনো একটা ঘটনা নিয়ে তারা কবিতা লিখে, বেশ লম্বা একটা কবিতা লিখে বিক্রি হয়, এখন হয় কিনা যায় না, আমি একসময় দেখতাম। তো যে লোকটা খুবই মানে কবিতাগুলো একটু একটু হাস্যকর, কিন্তু সে কিন্তু কবি, সেও কবি, সেও আবেগ দিয়ে লিখছে। আর আমাদের শামসুর রহমানও কবি, কবি না, দুজনেই কবি, কিন্তু একজন প্রেজেন্টেবল আর একজন হয়তো প্রেজেন্টেবল না। শামসুর রহমান হয়তো আমাদের দেশের সেরা একজন কবি হিসেবে টিকে থাকবেন, আর ওই লোকটা হারায় যাবে, কিন্তু তারও কিন্তু আবেগ আসছে, তাই না? কাজে লেখার স্বাধীনতা সবারই আছে। এখন যেটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আর কি, যে ভালো থাকবে লিখবে সেই টিকে থাকবে। মুক্তিযুদ্ধের ব্যাপারটা তো একদম টোটালি আলাদা ব্যাপার, তাই না? এটা তো খুব সিরিয়াসলি দেখতে হবে, ইতিহাস বিকৃত করা তো যাবে না, কোনোভাবেই যাবে না। আমরা যেমন অনেক সময় দেখি যে আমার বাবার জন্ম বিভিন্ন বইয়েতে ভুল লিখছে, বাবা মুখ জবাকে জন্মাইছে, কিংবা তার সে কী চাকরি করতে সেটাও সঠিক লেখা নাই, মানে কোনো মতো তথ্য একটা দিয়ে ছাড়িয়ে দিচ্ছে আর কি। তো এইগুলি তো অ্যাভয়েড করতে হবে। এটা কিন্তু সাংবাদিকদেরই দায়িত্ব। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো আমাদের আসছে একটা, তাই না? তাদের অনেক বড় দায়িত্ব যে একটা সঠিক হিস্ট্রিটা তুলে ধরা, অবশ্যই এটা তো অনেক বড় দায়িত্ব। এবং আমাদের যারা শহীদের সন্তান, তাদেরও উচিত যে সঠিক তথ্যটা দিয়ে সহযোগিতা করা। আমাদের তো সহযোগিতা করতে আপত্তি নেই, কেউ যদি তথ্যের জন্য আসে, আমরা যতটুকু জানি আমরা তো সহযোগিতা করতে প্রস্তুত। কী বলবো, আসলে আমার বাবাকে নিয়ে মাঝে মাঝে আফসোস হয়, কারণ আমার বাবা কিন্তু 71-তে যুদ্ধ শুরু হইলো, 70-তে আমার বাবা সিলেক্টেড হয়েছিলেন অস্ট্রেলিয়াতে একটা ট্রেনিংয়ে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে, মানে ভালো অফিসার হিসেবে। তো আমার মনে আছে তখন আব্বা বিদেশে যাচ্ছে, অস্ট্রেলিয়া যাবে, আমরা একটা লিস্ট তৈরি করে ফেলছিলাম বাবা আমাদের জন্য কী আনতে হবে। মানে বেশ একটা মজা হচ্ছিলো যে বাবা আমাদের পরিবারের প্রথম একজন বিদেশে যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, বাবা ট্রেনিংয়ে যাওয়ার জন্য সিলেক্ট হয়েছিলেন, একজনই। কিন্তু আলটিমেটলি তারপরে তো 71-এ সেই মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, তারপর বাবা মারাই গেলেন। মানে যে তার যে একটা অপূর্ণতা আর কি, উনি খুবই একটা ক্রিয়েটিভ একটা মানুষ ছিলেন, খুবই একটা পারফেক্ট বাবা ছিলেন আমাদের মনে হয় আর কি, সব দিক থেকে। তার মৃত্যুর পরে তার লাশটা বলেশ্বর নদীতে ভেসে গিয়েছিল, এবং গ্রামের কোনো একটা মানুষ তাকে কবর দিয়েছিল। তার ড্রেস দেখে বুঝতে পারছে যেটা এসডিবিএস সাহেবের বডি, কিন্তু পরে ওই জায়গাটা আসলে ইয়েতে ছিল আর কি, কী বলে, জোয়ারের সময় পানি নিয়ে চলে যেত। পরে ওই কবরটা আমরা চেঞ্জ করছি, পরে ওইখান থেকে উঠে নিয়ে স্বাধীনতার পরে ব্যবস্থা দেওয়া হয়েছে। তো ওইটাই আর কি, মাঝে মাঝে একটু মনপ্রাপ্ত হইতেই পারে বাবার জন্য। তারপরেও সব মানে আমি সবার প্রতি শ্রদ্ধা রাখি যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই তো আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি সবসময় পজিটিভভাবে দেখি, সব কিছু আনন্দের সাথে গ্রহণ করতে চাই। আমার ধারণা আমাদের ইয়াং জেনারেশন তারা নানাভাবেই দেশকে তুলে ধরতেছে। যেমন আমার সেক্টরেই, আমি তো কার্টুন নাকি, আমার যে আশেপাশে যারা আছে তারা সবাই কার্টুনিস্ট, তারা হয় কার্টুন আঁকতেছে, নাহলে কমিক্স আঁকতেছে, নাহলে গ্রাফিক নভেল আঁকতেছে। তাদের লেখালেখিতে কিন্তু মুক্তিযুদ্ধ অন্যভাবে আসতেছে, এটা খুবই পজিটিভ। বাচ্চারা তো এখন বইটি পড়ে না খুব একটা, কিন্তু কমিক্স তো পড়ে, ছবি তো তারা পছন্দ করে। তো আমরা কিন্তু মুক্তিযুদ্ধটাকে ওইভাবে নিয়ে আসতেছি, এটা আরেকটা মানে আরেক ধরনের অ্যাপ্রোচ আর কি, পজিটিভ অ্যাপ্রোচ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।